হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের প্রোজ অমরনাথ বাই সিস্টার নিবেদিতা এটা পড়াবো। অমরনাথ সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই শ হিম এখান থেকে নেওয়া হয়েছে। এখানে মূলত সিস্টার নিবেদিতার আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রার যে অভিজ্ঞতা সেটা বর্ণিত আছে। কাশ্মীরের অমরনাথ যাত্রার যে বর্ণনা আমরা এই পাঠ্যাংশে পাই, সেখানে তার সেই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য যেমনভাবে ফুটে উঠেছে লেখনীর মধ্যে, তেমনিভাবে স্বামীজির মনের গভীর আধ্যাত্মিক চিন্তাভাবনারও প্রকাশ ঘটেছে এবং হিন্দু ধর্মের আচার আচরণ, গোঁড়ামি ইত্যাদি সম্পর্কেও কিছু কিছু আলোকপাত করা হয়েছে। চলো এখন আমরা শুরু করি আমাদের মূল পাঠ্যাংশ অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। It was in the course of an open-air meal in the Mughal gardens at Achhabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. বলছি it was in the course of an open-air meal. এটা ছিল in the course of an open-air meal. open-air meal মানে কি? খোলা আকাশের নিচে খাবার খাওয়া হচ্ছিল মিল। সেই সময় কোথায় খাওয়া হচ্ছিল? ইন দ্য মুঘল গার্ডেন্স, মুঘল গার্ডেনে অ্যাট আচ্ছাবল। শহরটার নাম তাহলে কি? আচ্ছাবল। আচ্ছাবল এটা একটা টাউন অফ কাশ্মীর, কাশ্মীরের একটি শহর, এবং সেখানে মুঘল গার্ডেন্স বলতে মুঘলদের তৈরি করা বাগান, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য তৈরি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং তার পুত্র শাহজাহান। সে ধরনের গার্ডেন্স, সেটা হচ্ছে মুঘল গার্ডেন্স এট আচ্ছাবল। আচ্ছাবলের মুঘল গার্ডেন্সে খোলা আকাশের নিচে বসে আমরা খাবার খাচ্ছিলাম। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট, সে সময় স্বামী হঠাৎ করে ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি অমরনাথে যাবেন। পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী, তীর্থযাত্রীদের সঙ্গে। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার মেয়েকেও সঙ্গে নিয়ে যাবেন। হু ওয়াজ হিজ ডটার? কে ছিল তার মেয়ে? সিস্টার নিবেদিতা। তিনি যেহেতু তার শিষ্যা ছিলেন, তাই সিস্টার নিবেদিতা নিজেকে তার গুরুর ডটার বলে, আধ্যাত্মিক কন্যা বলেই মনে করতেন। Within our little party there was too much feeling of delighted congratulation for any obstacle to be put in the way of the fortunate member. বলছে উইদিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট দলের মধ্যে, যে দলটা ছিল ছোট, খুব বেশি জন ছিল না সেখানে, দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন, সেখানে অনেক বেশি ফিলিং মানে অনুভূতি, অফ ডিলাইটেড মানে আনন্দিত, কংগ্রাচুলেশন মানে শুভেচ্ছা বা অভিনন্দন। আনন্দের অভিনন্দন বা শুভেচ্ছার এত বেশি অনুভূতি হলো এই কথা বলার সাথে সাথে, যে তার মানে তারা প্রত্যেকেই খুব আনন্দিত হলো। অল দ্য মেম্বার্স অফ দ্যাট পার্টি ওয়ার ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড টু গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস। এই কথাটা শোনার সাথে সাথে দলের প্রত্যেকে এত বেশি খুশি হলো, এত বেশি আনন্দের অনুভূতি হলো তাদের মধ্যে। ফর এনি অবস্টাকেল মানে কি? বাধা, কোনো বাধা, টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, যে ফরচুনেট মেম্বার, যে সৌভাগ্যশালী যে সদস্য, তার যাত্রা সম্পর্কে কোনো আপত্তি সেখানে উঠল না বা কোনো বাধাই উঠল না। এখানে ফরচুনেট মেম্বার মানে তার ডটার সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে, যে সকলের মধ্যে এতটাই আনন্দের অনুভূতি হলো যে সেই সৌভাগ্যবতী সদস্যের যাওয়া সম্পর্কে কোনো বাধাই হলো না, কোনো বাধা আসলো না। অ্যান্ড এইডেড মানে বাই অ্যাসিস্ট্যান্স, দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার in charge of the journey, preparations went forward for this unique experience. এবং এর সাহায্যে এবং এর সাথে সাথে একজন অফিসার, স্টেট অফিসার, যে ছিল ইনচার্জ অফ দ্য জার্নি, যে এই যাত্রার ইনচার্জ মানে দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত অফিসার ছিল, তার সাহায্যেই প্রিপারেশনস মানে প্রস্তুতি, ওয়েন্ট ফরওয়ার্ড, প্রস্তুতি চলতে লাগলো। ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, এই ইউনিক মানে অদ্বিতীয় বা অভিনব, এই অভিনব বা অদ্বিতীয়
এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, এই অভিনব অভিজ্ঞতার জন্য সেই যাওয়ার যে প্রস্তুতি সেটা চলতে লাগলো কার আন্ডারে, কার সাহায্যে, একজন স্টেট অফিসার, একজন সরকারি অফিসার যে ছিল ইনচার্জ অফ দ্য জার্নি, ওই যাত্রার ভারপ্রাপ্ত অফিসার। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। কাশ্মীর সিমড, কাশ্মীরকে মনে হচ্ছিল ইন দোজ উইকস মানে ওই সপ্তাহগুলিতে, টু বি ফুল অফ পিলগ্রিমস মানে ভর্তি, তীর্থযাত্রীতে ভর্তি বলে মনে হচ্ছিল সেই সপ্তাহগুলিতে। উই লেফট আচ্ছাবল, আমরা আচ্ছাবল ছেড়ে গেলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে এলাম ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস। ফাইনাল অ্যারেঞ্জমেন্টস মানে ব্যবস্থাপনা, যে শেষ ব্যবস্থাপনা, সেটার জন্য আমরা ইসলামাবাদে নৌকায় ফিরে এলাম। অ্যান্ড এভরিহোয়ার উই স, এবং প্রত্যেক জায়গায় আমরা দেখলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্ট, মানে সর্বত্র যে গ্যাদারিং হোস্ট, জড়ো হয়েছে, হোস্ট মানে এই যাত্রীগণ, পিলগ্রিমসদেরকে বলা হচ্ছে, যে সব জায়গায় কি হচ্ছে, আমরা যাত্রীগণকে দেখতে পেলাম, এই তীর্থযাত্রীদেরকে জড়ো হতে দেখলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকারেস্কিউ, বলছে এটা ছিল অল ভেরি কোয়াইট, কোয়াইট মানে শান্ত, এটা ছিল খুব শান্ত, অ্যান্ড অর্ডারলি, অর্ডারলি মানে সুশৃঙ্খলে, যে এত হোস্ট, এত পিলগ্রিমস এসেছে, কিন্তু এগুলো সবটাই কি, তার সেখানে কিন্তু কোনো ক্যাওস ছিল না, সব কি ছিল, কোয়াইট ছিল, শান্ত ছিল পরিবেশ, অ্যান্ড অর্ডারলি এবং সুশৃঙ্খলভাবে, কোনো বিশৃঙ্খলা ছিল না, অ্যান্ড পিকারেস্কিউ মানে ছবির মতো, এবং সেটা দেখতে ছবির মতো সুন্দর লাগছিল। আসলে সেই কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এতই যে সেখানে তারা যখন সারিবদ্ধভাবে যাচ্ছিল সেটা দেখতেও পিকারেস্কিউ বা ছবির মতো সুন্দর লাগছিল। কোনো কিছু ক্যাওস, কোনো কিছু বিশৃঙ্খলা কিন্তু সেখানে ছিল না। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn with no trace of their occupation save the ashes of their cooking fires. বলছে 2 or 3,000 মানে কি 2-3 হাজার লোক, 2 or 3,000 পিপল, 2-3 হাজার লোক উড এনক্যাম্প ইন এ ফিল্ড, একটা ক্যাম্প তৈরি করবে, মানে তাঁবু খাটিয়ে থাকবে তারা, কোথায়, ইন এ ফিল্ড একটা মাঠে, অর্থাৎ একটা মাঠে কত লোক থাকবে, 2-3 হাজার, অ্যান্ড লিভ ইট এবং এটা ছেড়ে বেরিয়ে যাবে কখন, বিফোর ডন, ডন মানে কি, ভোরবেলা, ভোরের আগেই সেই তাঁবুটা ছেড়ে বেরিয়ে যাবে। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, নো ট্রেস, ট্রেস মানে কি, চিহ্ন, কোনো চিহ্ন ছাড়াই, অফ দেয়ার অকুপেশন, এখানে অকুপেশন মানে কি, কোনো তাঁবু বা বাড়ির ব্যবহার, বলছে সেখানে যে তাদের কোনো তাঁবু বা কোনো থাকার জায়গা তারা করেছিল সেরকম কোনো চিহ্ন ছাড়াই, সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, শুধুমাত্র রয়ে যাবে কি, দ্য অ্যাসেস মানে ছাই, অফ দেয়ার কুকিং ফায়ার্স, তাদের যে আগুনে রান্না করেছে সেই রান্নার আগুনের ছাই ছাড়া আর কিছুই পড়ে থাকবে না। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তারা তাদের সঙ্গে একটা বাজার নিয়ে যেত। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং প্রত্যেকটা হল্টিং প্লেস মানে বিশ্রামস্থলে, যেখানে তারা হল্ট করতো, এরকম তাঁবু খাটিয়ে থাকতো, সেরকম জায়গাতে দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং অফ শপস টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, বলছে প্রত্যেকটা হল্টিং প্লেসে দ্য পিচিং অফ টেন্টস মানে কি, টেন্টস মানে তাঁবু, পিচিং অফ টেন্টস মানে তাঁবু খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস মানে দোকান খোলা, শুধু তাঁবু খাটানো নয়, দোকান খোলা, টুক প্লেস ঘটতো, উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ইনক্রেডিবল মানে হচ্ছে অনবদ্য, মানে যেটা বলা যাবে না সেরকম, র্যাপিডিটি মানে দ্রুততার সঙ্গে। প্রত্যেকটা হল্টিং প্লেসে বা বিশ্রামের জায়গায় তাঁবু খাটানো বা দোকান খোলা, এই ধরনের কাজগুলো অনবদ্য দ্রুততার সাথে হতো। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, অর্গানাইজেশন মানে সংগঠন, এখানে সংগঠন বলতে এই যে সবাই মিলে একসাথে কাজ করাটাকে বোঝাচ্ছে, এই যে সংঘবদ্ধ হয়ে কাজ করাটা, অ্যাপিয়ার্ড মনে হতো, টু বি ইনস্টিংটিভ, ইনস্টিংটিভ মানে সহজাত বা স্বভাবসিদ্ধ বা স্বতঃস্ফূর্ত,
মানে নিজেদের ভেতর থেকে তারা তাগিদেই কাজটা করছে, কারোর চাপে পড়ে করছে এরকমটা মনে হচ্ছে না। মনে হচ্ছে এই অর্গানাইজেশন মানে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে কাজ করাটা তাদের সহজাত বা স্বভাবসিদ্ধ বা স্বতঃস্ফূর্ত। A broad street would run through the middle of one part of the camp. একটা চওড়া রাস্তা চলে যেত through the middle মানে মধ্য দিয়ে of one part of the camp, ক্যাম্পের বা ছাউনির একটা অংশের মাঝখান দিয়ে চওড়া রাস্তা চলে যেত। অ্যান্ড হেয়ার এবং এখানে ওয়ান কুড বাই কেউ কিনতে পারতো, কি কিনতে পারতো? ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক দুধ, ডাল অ্যান্ড রাইস। ডাল, শুকনো ফল ইত্যাদি জিনিস, দুধ ইত্যাদি জিনিস, চাল তারা ওখান থেকে কিনতে পারত। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার with that of the Swami on one side and my own on the other was generally placed near some advantageous spot for the lighting of the evening fire, and thus his neighborhood tended to form a social center. কি বলছে তাহলে? দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদারের যে তাঁবু, তহসিলদার মানে কে? দ্য অফিসার ইনচার্জ অফ দ্য কালেকশন অফ রেভিনিউজ এট্রেসা ইন এ তহসিল, তাকে তহসিলদার বলা হয়, একটা পোস্টের নাম। সেই তহসিলদারের যে তাঁবু উইথ দ্যাট অফ স্বামী, তার সাথে সাথে স্বামীর তাঁবুও অন ওয়ান সাইড একদিকে মানে রাস্তার একদিকে। দেখলাম আমরা যে একটা ব্রড স্ট্রিট চলে যেত ওই ক্যাম্পের মধ্য দিয়ে, ওই ছাউনির মধ্য দিয়ে, তো তার একদিকে কি স্বামীর তাঁবু এবং তহসিলদারের তাঁবু, অ্যান্ড মাই ওন অন দ্য আদার এবং আমারটা অন্যদিকে। ওয়াজ জেনারেলি প্লেসড, সাধারণত এগুলো করা হতো নিয়ার সাম অ্যাডভান্টেজিয়াস স্পট, সুবিধাজনক স্পট মানে জায়গায়। কীরকম সুবিধাজনক? ফর দ্য লাইটিং জন্য, কিসের? লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যের যে আগুন, সন্ধ্যের সময় যে আগুন জ্বালানো হতো সেই আগুন জ্বালানোর সুবিধাযুক্ত মানে আগুন জ্বালানো হবে এর কাছাকাছি এমন একটা সুবিধাজনক জায়গাতে স্বামী তহসিলদারের তাঁবু একদিকে, রাস্তার একদিকে, এবং সিস্টার নিবেদিতার তাঁবু একদিকে খাটানো হতো। Thus his neighborhood tended to form a social center. বলছে দাস এই এবং তার ফলে হিজ বা এইভাবে হিজ নেইবারহুড মানে এখানে চারপাশের লোকজন, টেন্টেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, গড়ে তুলতো এ সোশ্যাল সেন্টার মানে একটা সামাজিক কেন্দ্র। তার মানে স্বামীজি ওই কেন্দ্রে থাকবে এবং তার ফলে তার সাথে লোকজন আসবে, কথাবার্তা বলবে, তাই সামাজিক একটা কেন্দ্র, সামাজিক যোগাযোগের একটা কেন্দ্র তৈরি হবে ওই জায়গাটা। There were hundreds of monks of all the orders with their Gerua tents, some no larger than a good-sized umbrella, and amongst these the Swami's influence appeared to be magnetic. বলছে there were hundreds of monks, সেখানে hundreds of monks মানে শত শত, monks মানে সন্ন্যাসী, শত শত সন্ন্যাসী ছিল, of all the orders মানে সব সম্প্রদায়ের, with their গেরুয়া টেন্টস তাদের গেরুয়া রঙের তাঁবু। তাহলে হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য টেন্টস অফ দ্য মঙ্কস? ওই মঙ্কসদের টেন্টের কালার বা তাঁবুর কালার কি হতো? গেরুয়া। সেই গেরুয়া তাঁবু থাকতো। সাম নো লার্জার দ্যান গুড সাইজড আমব্রেলা, কোনোটা একটা বড় সাইজের আমব্রেলা বা ছাতার থেকে বড় নয়, তার মানে টেন্টসগুলো সাধারণত ছোট ছোটই হতো। অ্যান্ড অ্যামংস দিস এবং এগুলোর মধ্যে দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড এবং অ্যামংস দিস এইসবের মধ্যে স্বামীস ইনফ্লুয়েন্স স্বামীজির প্রভাব অ্যাপিয়ার্ড মনে হতো টু বি ম্যাগনেটিক মানে চুম্বকের মতো, মানে যেন চুম্বকের মতো, যেন চুম্বক সব কিছুকে আকর্ষণ করে, তেমনি মনে হতো এই মঙ্কসগুলোকে যেন স্বামীজি আকর্ষণ করছে, স্বামীজির প্রভাবে তারা স্বামীজির টেন্টের কাছে ভিড় করতো, চলে আসতো, স্বামীজির প্রভাব তাদের উপর চুম্বকের মতো ছিল। The more learned of them swarmed about him at every halting places, filling his tent and remaining absorbed in conversation throughout the hours of daylight. বলছে the more learned of them, তাদের মধ্যে যারা more learned, যারা বেশি মানে
বিদ্ধ, এই সমস্ত মংসের মধ্যে মোর লার্ন যারা বেশি বিদ্ধ, সোয়ার্মড অ্যাবাউট হিম, সোয়ার্ম মানে ঘুরঘুর করা বা ভিড় জমা করা, ঝাঁকে ঝাঁকে আসা, অ্যাবাউট হিম তার চারপাশে যারা ঝাঁকে ঝাঁকে আসতো, অ্যাট এভরি হল্টিং প্লেসেস, প্রত্যেকটি হল্টিং প্লেসেস বা বিশ্রামস্থলে। তাহলে যারা তাদের মধ্যে বিদ্ধ তারা হচ্ছে তার চারপাশে ঝাঁক বেঁধে থাকতো প্রত্যেকটা বিশ্রামস্থলে, ফিলিং হিজ টেন্ট, তার তাঁবু ভর্তি করতো, মানে ভিড় করতো তাঁবুতে, অ্যান্ড রিমেইনিং অ্যাবজর্বড মানে মগ্ন, রিমেইনিং অ্যাবজর্বড নিমগ্ন থাকতো, ইন কনভারসেশন কথোপকথনে, থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, অর্থাৎ দিনের আলো থাকা পর্যন্ত তারা সেখানে ভিড় জমিয়ে কথোপকথনে মত্ত থাকতো। দ্য টক অন দেয়ার সাইড, তাদের দিকের কথাবার্তা, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি আমাদেরকে পরে বলেছিলেন। তাহলে দ্য টক অন দেয়ার সাইড, দেয়ার মানে এখানে অফ দ্য মংস, অর্থাৎ এই সাধুদের কথা বলা হচ্ছে, তাদের কথাবার্তা। হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি আমাদের পরে বলেছিলেন, এখানে হি বলতে স্বামীজির কথা বলা হচ্ছে, তিনি আমাদের পরে বলেছিলেন, কি বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, অর্থাৎ তাদের কথাবার্তা সবটাই শিবকে কেন্দ্র করে, শিবকে নিয়ে। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি হোয়েন হি had insisted occasionally on drawing their attention to the world about them, বলছে দে হ্যাড রেমনস্ট্রেটেড, তারা কি করেছে, রেমনস্ট্রেটেড মানে আপত্তি করেছে বা প্রোটেস্টেড প্রতিবাদ জানিয়েছে, উইথ হিম সিরিয়াসলি তার বিরুদ্ধে, সিরিয়াসলি বা তার কথায় সিরিয়াসলি বা গম্ভীরভাবে প্রতিবাদ করেছে, গুরুতরভাবে ভীষণভাবে প্রতিবাদ জানিয়েছে। কখন, হোয়েন যখন, হি হ্যাড ইনসিস্টেড তিনি জোর দিতেন, অকেশনালি মাঝে মাঝে, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশান তাদের মনোযোগ আকর্ষণ করতে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম তাদের পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে, অর্থাৎ এই সমস্ত সাধুদের সমস্তটা জুড়েই কি ছিল, শিব ছিল, তারা শিবকে নিয়েই কথাবার্তা বলতো। আর যখন স্বামীজি মাঝে মাঝে জোর করে তাদের মনোযোগ তাদের আশপাশের বাইরের জগৎ সম্পর্কে আকর্ষণ করত, তখন তারা তার তীব্র প্রতিবাদ জানাতো বা সেটা নিয়ে তীব্র আপত্তি জানাতো। ইভেন ফরেনার্স দে আর গুড ওয়ার মেন, এমনকি ফরেনাররাও, তারা জোর দিয়ে ফরেনাররাও দে আর গুড বা দে আর, তারা জোর দিয়ে বলতো, ফরেনার্সরাও বিদেশিরাও ওয়ার মেন, তারাও মানুষ, বিদেশিরাও মানুষ, এটা তারা বলতো, তাদের এটাই বক্তব্য ছিল যে বিদেশিরাও মানুষ। হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, তাহলে হোয়াই কেন, মেক সাচ ডিস্টিংশনস মানে হচ্ছে পার্থক্য বা বিভেদ, তাহলে কেন এ ধরনের পার্থক্য, বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, স্বদেশ এবং বিদেশের মধ্যে এত পার্থক্য কেন করা হবে, তারা এটা মনে করতো, অর্থাৎ তারা স্বদেশ এবং বিদেশের মধ্যে কোনো পার্থক্য করতো না। বোঝো ব্যাপারটা, তাদের কাছে বিদেশিরাও মানুষ ছিল, বিদেশিদেরকেও তারা সমান সম্মান দিতে রাজি আছে, কিন্তু কি হচ্ছে তারা, নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানস, বলছে নর কুড মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকেই না, নট কুড মেনি অফ দেম তাদের মধ্যে অনেকেই পারতো না, আন্ডারস্ট্যান্ড বুঝতে, কি বুঝতে পারতো না, দ্য ওয়ার্ড মানে উষ্ণতা, অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি তার ভালোবাসা এবং সহানুভূতির উষ্ণতা, ফর মানে জন্য, কাদের জন্য, মোহামেডানিজম মানে মুসলমানদের বলা হয় মোহামেডানিজম, অর্থাৎ মুসলমানদের জন্য তার যে ভালোবাসা, তার যে সহানুভূতি, তার উষ্ণতাটা এদের মধ্যে, এই সাধুদের মধ্যে অনেকেই বুঝতে পারতো না। দ্য সেম otherworldliness that made Swadesh and Videsh indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. বলছে the same otherworldliness, বলছে এই একই otherworld মানে
অন্য জগতের লিনেস, অন্য জগতের যে চিন্তা, এই একই অন্য জগতের চিন্তা বা পরলোক, অন্য জগৎ বলতে কি পরলোক, এই পরলোকের যে চিন্তা, দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, যেটা কিনা স্বদেশ এবং বিদেশকে অভিন্ন করেছিল। অলসো প্রিভেন্টেড দিস, কিন্তু প্রতিরোধ করতো দিস সিম্পল সোলস, এই সাধারণ আত্মাগুলোকে ফ্রম থেকে কি থেকে ফর্মালি কনজিভিং এ ইউনিটি, একটা ঐক্যবদ্ধ বা একটা ঐক্যের চিন্তা করতে, ইন হুইচ হিন্দু অ্যান্ড মোহামেডান, যার মধ্যে হিন্দু এবং মুসলমানরা ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, তারা দুটি পরস্পর বিরোধী সত্তা ছাড়া আর কিছুই নয়। মানে ব্যাপারটা আমি তোমাদের আরও একটু ভালো করে বলছি যে দ্য সেম আদার ওয়ার্ল্ড লাইনেস বা লিনেস বলছে এই একই অন্য জগতের বা পরলোকের চিন্তা, তাদের মধ্যে একটা পরলোকের চিন্তা ছিল। সেই পরলোকের চিন্তায় তারা কি মনে করতো, এবং স্বদেশ এবং বিদেশ হচ্ছে অভিন্ন। আমরা এটা আগেও দেখতে পেয়েছি, তারা কি বলছে যে বিদেশিরাও তো মানুষ, অর্থাৎ বিদেশিদের জন্যও তাদের একটা সফট কর্নার ছিল। তাই বলছে যে স্বদেশ এবং বিদেশের মধ্যে আর প্রভেদ কোথায়, তারা মনে করতো ইনডিস্টিংগুইশেবল, সেটার মধ্যে সেটাকে তারা অভিন্ন মনে করতো। এই পরলোক চিন্তা তাদের মধ্যে ছিল এবং এই পরলোক চিন্তার মধ্য দিয়ে তারা স্বদেশ বিদেশকে অভিন্ন বলে মনে করতো। কিন্তু এই পরলোক চিন্তা তাদেরকে কি প্রিভেন্টেড, তাদেরকে বাধা দিত, কি থেকে বাধা দিত, এই সিম্পল সোলসগুলোকে, এই সাধারণ আত্মাগুলোকে, এই সাধারণ খুব সরল এই মানুষগুলোকে বাধা দিত এটা কনজিভিং, এটা মনে করতে যে এটা একটা ইউনিটি, একটা ঐক্যবদ্ধ জিনিস, যার মধ্যে হিন্দু এবং মুসলিম দুটো পরস্পর বিরোধী সত্তা। এই সরল হৃদয়ের ব্যক্তিগুলো হিন্দু মুসলমান যে একটা ঐক্যবদ্ধ বা একটা অখণ্ড সত্তার দুটো পরস্পর বিরোধী সত্তা, এটা মনে করতে তাদেরকে বাধা দিত, যে তারাও মানুষ, শুধু দুটো রাইভাল এলিমেন্ট, দুটো পরস্পর বিরোধী সত্তা, তারাও মানব জাতির অঙ্গ, এই চিন্তাটা কিন্তু তারা করতে পারতো না। অথচ তারা কি করছে, স্বদেশ এবং বিদেশকে একই মনে করছে। যেমন স্বদেশ এবং বিদেশিদের মধ্যে কি পার্থক্য, বা বিদেশিরাও তো মানুষ, তাদেরকে তারা ঠিকঠাক চোখে দেখছে, কিন্তু তারা হিন্দু মুসলিম এরা যে দুটো আলাদা জাত নয়, তারা যে মানব জাতি, মানব জাতিরই দুটো পরস্পর বিরোধী সত্তা, এই চিন্তাটা তারা করতে পারত না। The soil of the Punjab, they argued, was drenched with the blood of those who had died for the faith. বলছে দ্য সয়েল অফ পাঞ্জাব, পাঞ্জাবের মাটি, দে আর্গুড, আর মানে তারা এই যুক্তি দেখাতো যে পাঞ্জাবের মাটি ওয়াজ ড্রেঞ্চড, ভিজে ছিল, কিসে ভিজে ছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, তাদের রক্তে, হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, যারা কিনা বিশ্বাসের জন্য, অর্থাৎ ধর্ম বিশ্বাসের জন্য মারা গিয়েছিল। আজ আমরা এ পর্যন্ত ফেথ পর্যন্ত পার্ট 1-এ পড়লাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন আমরা এর বাকিটা পার্ট 2-তে আলোচনা করব।